Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. Md Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোমর ব্যথা। এখানে যারা আছি তাদের কার কার কোমর ব্যথা আছে? আছে? সুগার, প্রেশার, থাইরয়েড, তারপরে হচ্ছে গ্যাসের সমস্যা, অন্যান্য ক্রনিক সমস্যার মতোই কোমর ব্যথা একটা ক্রনিক সমস্যা। যদিও কোমর ব্যথা আপনার দুরকম হয়, একটা অ্যাকুট, একটা ক্রনিক। অ্যাকুট মানে হঠাৎ করে ধরুন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেলেন, বা কেউ লাঠির বাড়ি মারলো, বা কেউ ঘুষি মারলো, বা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, হয়তো পড়ে গেল। এই যে নানা রকম সমস্যা, অ্যাকুট সমস্যা, যেগুলো হঠাৎ করে স্লিপ ডিস্ক হতে পারে, হার্নিয়েটেড ডিস্ক হতে পারে, বা ভার্টিব্রাল বডি ভেঙে যেতে পারে, এগুলো অ্যাকুট সমস্যা। এগুলোর জন্য অ্যাকুট সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে বেস্ট। এর বাইরেও বহু লোক এখানে দেখবেন আমাদের সংখ্যা দেওয়া আছে। The lifetime prevalence of non-specific or common low back pain is estimated at 60 to 70% in industrialized country. 1 year prevalence 15 to 45%, adult incidence 5% per year. The prevalence rate of our children and adolescents is lower than that seen in adults, but is rising. Prevalence increase and peaks between the age of 35 to 55. মানে হচ্ছে যে কোমর ব্যথা আগে বয়স্ক লোক, ধরুন আগেকার দিনে কি একটু বয়সে গেলে হাড় বুড়ো হয়ে যেত, হাড় দুর্বল হয়ে যেত, পুষ্টির অভাবে হোক, সিনাল ডিজিজের জন্য হোক, এগুলো কোমর ব্যথা হোক। তো এখন সেই জিনিসটা সঙ্গে আরও এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে, সেটা কি এখন বয়সের কোনো তারতম্য নেই, যে কোনো বয়সেই কোমর ব্যথা। এটা ক্লাস 9-এ, 10-এ, 11, 12-এ পড়ছে, গ্র্যাজুয়েশন করছে, যে কোমর ব্যথায় বসে থাকতে পারছে না, বা 10 মিনিট বাইক চালাচ্ছে, বাইক চালাতে গিয়ে কোমরে ধরে যাচ্ছে, এগুলো হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো তো হওয়ার কথা ছিল না, কেন? তো এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে শিখবো এবং জানবো। তো কোমর ব্যথা আগেকার থেকে অনেক বেড়েছে। আমি যদি নিজে খেয়াল করি, আমার বাড়িতে, আমার পরিবারে, আমার প্রতিবেশীর মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে দেখতে পাবো যে অনেকেই কোমর ব্যথায় ভুগছে। এবং এই ক্রনিক লো ব্যাক পেন, অ্যাকুট কন্ডিশনে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে কোমর ব্যথা নিয়ে পড়ে থাকতে বিছানা, সেটা অন্য জিনিস। কিন্তু বহুদিন থেকে কোমর ব্যথায় ভুগতে ভুগতে একটা সময় এমন একটা জায়গায় চলে যায় যে সে আর বিছানা থেকে উঠতে পারে না, বিছানায় পড়ে থাকে। এবং এই কোমর ব্যথার জন্য অনেকে বিভিন্ন কাজ থেকে অব্যাহতি নিয়েছে, রিজাইন দিয়েছে, যে আমি কোমর ব্যথার জন্য বসে কাজ করতে পারছি না। তো এই কোমর ব্যথা আমাদের জীবনে চলার ক্ষেত্রে, কাজ করার জন্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত রাখছে। মানে কোমর ব্যথা আমাদের লাইফে একটা বড় রকমের হ্যাজার্ড তৈরি করছে। মানে যে সমস্ত ক্রনিক অসুখগুলো আমাদের লাইফে কর্ম অক্ষমতা তৈরি করে, তার মধ্যে কোমর ব্যথা অন্যতম। বুঝা গেল? তাই কোমর ব্যথা সম্পর্কে আমাদের জানতে হবে কেন, কীভাবে হচ্ছে। বহু ডাক্তারের কাছে যাবেন, অনেকেই বলবে যে ক্যালসিয়াম, কারণ কি জানা না বিধায় রিপোর্ট দেখে বলবে ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি এর অভাব। কিন্তু সেটা আন্দাজে কথা বলে। কিছু একটা বলতে হবে, মানুষকে স্যাটিসফাইড করতে হবে যে একটু এতদিন থেকে ভুগছি, ছবি তো দেখলেন, তো কী হয়েছে, কীভাবে হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, কেন হয়ে গেলো? ক্যালসিয়ামের অভাব। সহজ উত্তর, মানুষও খুশি, হ্যাঁ ঠিকই তো, ক্যালসিয়ামের অভাব। প্রতিদিন একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খায়, কিন্তু ব্যথা আর ভালো হয় না। ক্যালসিয়ামের অভাব যদি সত্যিই হয়ে থাকে, তো ক্যালসিয়াম খেলে ভালো হয়ে যাওয়ার কথা, তা তো হচ্ছে না। তাহলে অন্য কোথাও প্রবলেম। কেন, কোথা থেকে, কীভাবে হচ্ছে কোমর ব্যথাটা, সেটা আজকে জানবো। তো কোমর ব্যথা আমরা শুরু করি প্রথম, শেষ থেকে শুরু করি। হ্যাঁ, শেষের জন পড়েন, এখান থেকে পড়া শুরু করেন। আগে আমি অ্যানাটমিটা বুঝিয়ে দিই, আমি পর চলে আসবো। আমাদের সিদ্ধাটাতে কটা হাড় আছে কে বলতে পারবে? কতগুলো? 33টা। এটা হচ্ছে সার্ভাইকাল। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। থোরাসিক কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। হ্যালো? হ্যাঁ, লাম্বার কটা? 1, 2, 3, 4, 5। আর এখানে স্যাক্রাম আছে 4টে, আর এটা কক্সি। তাহলে এই 33টা হাড় কিন্তু আমাদের বডিতে কি কাজ করে? এই হাড় কি কাজ করে? আমাদের হাতের
বা পায়ের যে হাড়গুলো রয়েছে সেগুলো ধরো সলিড হিসেবে কাজ করে, মানে বডির রোটেশনাল মুভমেন্ট কিন্তু করাতে পারবে না। কিন্তু এই ডিস্ক বা এই ইটের মতো পরপর পরপর সাজানো আছে এই যে ভার্টিব্রাগুলো, এগুলো পুরো বডির যে ব্যালেন্স, বডির যে ওয়েট বেয়ারিং করা সেটা কিন্তু করতে পারে। কীভাবে করে? ওর মাঝে যে ডিস্ক আছে এই ডিস্কের জন্য, এই ডিস্ক কী দিয়ে তৈরি আমার আসছে পরে। তো এই কোমর ব্যথার সবচেয়ে বেশি চাপ পড়ে কোথায়? পুরো বডি যদি একটা ওজন 70 কেজি হয়, পুরো বডির ওজন যদি 70 কেজি হয়, তো 70 কেজি ওজন ধরো এদিক দিয়ে নামছে 50 কেজি, পায়ে ধর 20 কেজি ধরলাম, তো সবচেয়ে ওজন সবচেয়ে বেশি চাপ পড়ছে কোথায়? এইখানে। ঘাড়ে কোনো সাপোর্ট নেই আশেপাশে, পিঠে সাপোর্ট আছে, কি থোরাসিক ভার্টিব্রাল সাপোর্ট আছে, লাম্বারে কোনো সাপোর্ট নেই, কিন্তু কক্সিসের দুই সাইডে হিপ বোন আছে। তো এই বোনের উপরে সবচেয়ে বেশি চাপ পড়ছে, পুরো বডির সমস্ত ইন্টারনাল অর্গান, লিভার, কিডনি, হার্ট যা আছে সব, তার সঙ্গে বডির ওজন, সমস্ত ওজন এখানে এসে পড়ছে। এই ওজনটা আসার পরে এইখানে দুটো ভাগ হয়, এখানে এসে এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে, এই জয়েন্ট এসে দুটো ভাগে দুই পায়ে সমানভাবে ওজনটা চলে। তো ম্যাক্সিমাম ওজন কোথায় পড়ছে? এই জায়গাতে। এই জন্য এই কোমর ব্যথাটা মানুষের সব থেকে বেশি, ওইখানে সবসময় চাপ পড়ে বেশি এবং ওইখানে মুভমেন্টটা সবসময় বেশি হয়, বিধায় ওই জায়গাতে টর্শনটা বেশি হয়, ডিস্কের চাপটা বেশি পড়ে, ফলে ও অল্প সময়ে অল্প মেয়াদের মধ্যে সে নষ্ট হয়ে যায়, ফলে সবসময় ব্যথা এখানে বেশি। এই যে অনেকে দেখতে পাই পিঠে ব্যথা কিন্তু খুব কম হয়, পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথাও হয়। ঘাড়ে ব্যথা এই জন্য হয় যে ঘাড়ে কোনো সাপোর্ট নেই এবং মাথার ওজনটা প্রায় 5 কেজি, সবসময় মাথার ওজন বয়ে বেড়াচ্ছে। ঠিক। তো আজকে আমরা এই জায়গাটা জানবো, এই জায়গাটা জানলেই আমরা মোটামুটি বাকিগুলো জেনে যাব, মানে বাকিগুলো বলতে কীভাবে অসুখটা হচ্ছে সেটা জানতে পারবো। তো কি আছে, প্রত্যেকটা ভার্টিব্রাল বডির মধ্যে এইভাবে থাকে পরপর সাজানো। এবার ট্রান্সভার্স প্রসেস আছে, এটা হচ্ছে তোমার স্পাইনাস প্রসেস, এইটা ডিস্ক আর এটা বডি। এই যে এটা বডি, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, আর এই মিডিলে এটা বডি। এখানে দেখো ছবিটা বডি, এইটা বডি, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। হ্যাঁ, এই যে অ্যাকচুয়ালি এরকম তার স্ট্রাকচারটা এরকম, বুঝতে পারছো? এখানে ডিস্কের মধ্যে কি, এই জিনিসটা আমি পরে আসছি, এবার তোমার এইখান থেকে পড়ো। কোমর ব্যথা একটি উপসর্গ যেটা অন্তর্নিহিত কারণে অধিকাংশ ক্ষেত্রে বর্তমান মেডিকেল কমিউনিটিতে অজানা। কোমর ব্যথা প্রবশ্য ও প্রত্যেকের পরিবারে লক্ষ্য করা যায়। টপমোস্ট 10টি ডিজিজ এর মধ্যে কোমর ব্যথা একটি, তাই কোমর ব্যথা নিয়ে ক্রিয়ামূলক এই প্রতিবেদনটি কোমর ব্যথা হলো কোমর ব্যথা একটি উপসর্গ যেটির অন্তর্নিহিত কারণ অধিকাংশ ক্ষেত্রে বর্তমান মেডিকেল কমিউনিটিতে অজানা। মানে ওই যে বললাম কী হয়েছে, ক্যালসিয়ামের অভাব, কী হয়েছে, হাড় ক্ষয় হচ্ছে, কিন্তু কেন হচ্ছে এটা কিন্তু অজানা। অনেক ক্ষেত্রে এখন গবেষণাতে প্রমাণিত হয়েছে যে অটোইমিউনিটি বা জেনেটিক ডিজিজ প্রেডিসপোজিশন থাকতে পারে। সেক্ষেত্রে HLA-B27 বা তোমার হিস্টোকম্প্যাটিবিলিটি লিউকোসাইটিক অ্যান্টিজেন, যেটাকে বলা হয় MHC কমপ্লেক্স, যেটা তৈরি করে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা প্রোটিন 1 এবং 2। 1টা হচ্ছে তোমার সেল মিডিয়েটেড ইমিউনিটি আর 2টা হচ্ছে তোমার অ্যাডাপটিভ ইমিউনিটি। তো সেই অ্যান্টিবডি তৈরি করা যে জিন, সেই জিনটা মিউটেশন আছে কি না সেটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি HLA-B27 দিয়ে। সেটা থেকে অনুমান করা হচ্ছে যে কোমর ব্যথা, ক্রনিক কোমর ব্যথা যেগুলো হয় সেগুলো সম্ভবত ইমিউনিটির দোষের জন্য হয়, ইমিউনিটির দোষের জন্য হয়, বিধায় আমরা বলতে পারি এটা অটোইমিউনিটি কজ থাকতে পারে। এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত এসেছি, কিন্তু অটোইমিউনিটি বা জেনেটিক ব্যাপারগুলো আমরা আগে ক্লিয়ার করেছি যে এগুলো একটা ফলস ফ্যাব্রিকেশন বা একটা ফলস আইডিয়া। টপমোস্ট 10টি ডিজিজ এমটি, তাই কোমর ব্যথা নিয়ে 3 রকমের। অ্যাক্সিডেন্ট, আঘাত পাওয়া, কোমরের হাড় বা ডিস্ক ভেঙে যাওয়া বা ডিজিজ ভেঙে যাওয়া প্রভৃতি কারণে হতে পারে। এক্ষেত্রে সার্জিক্যাল অপারেটিভ ম্যানেজমেন্ট করা জরুরি। হ্যাঁ, সাব অ্যাকুয়েট ক্রনিক কোমর ব্যথায় ভুগতে হঠাৎ করে ব্যথা বেড়ে যায়, হার্নিয়েশন প্রভৃতি কারণে হয়ে থাকে। আচ্ছা, ডিস্ক হার্নিয়েশন এবং বালজিংটা আমি একটু বোঝাবো।
এটা হচ্ছে এখানে দেখো এই যে ডিস্ক আছে না, হার্নিয়েশন মানে হচ্ছে এই ডিস্কটা যে প্লেটের মতো থাকে মিডিলে, যে এরকম থাকে, এটা ডিস্ক, এটা একটা অংশ বেরিয়ে যাচ্ছে। হার্নিয়া হয় না অনেকে, এখানে হার্নিয়া হয়, পেটের নাড়িতে হার্নিয়া হয়, কী হয়, পেটের নাড়িটা বেরিয়ে যায়, বেরিয়ে যায় না, ফুটো দিয়ে বেরিয়ে যায়। তো এখানকার একটা অংশ কেটে গিয়ে বাইরে বেরিয়ে গেল, এটা হার্নিয়েশন। আর বালজিংটা হচ্ছে এই পুরো জিনিসটাকে চারিপাশে রুটি যেমন চাপ দিলে চারিপাশে গোল হয়ে বেরিয়ে যায়, সেই টাইপের। হার্নিয়েশন একটা পার্ট আর বালজিংটা পুরো অংশটা। বেশ, তারপর বলো, বলেন। হ্যাঁ, ক্রনিক কোমর ব্যথার মূল কারণ এইটা হচ্ছে আসল। এবার চলে আসবে এখানে, বলেন। যারা ক্রনিক কোমর ব্যথায় ভুগছে, বহুদিন থেকে কোনো লাগেনি, আঘাত পায়নি, চোট পায়নি, বা পড়ে যায়নি, বয়সও হয়নি, হঠাৎ কোমর ব্যথা যে কোনো বয়সে হচ্ছে, বা অল্প বয়সে, মাঝারি বয়সে হচ্ছে, এবং ব্যথাটা না লক্ষ্যে সুস্থ থাকতে দিচ্ছে, না কাজ করতে দিচ্ছে, কোনো এক জায়গায় স্থির হয়ে বসে যে 1 ঘন্টা পড়বে, বা বসে গল্প করবে, বা 10 মিনিট হাঁটবে, বা বাইক চালাবে, হচ্ছে না। এই জাতীয় কোমর ব্যথা নিয়ে আজকে আলোচনা। বেশ, তারপর কোমরের ভার্টিক্যাল বডিতে পুষ্টি অর্থাৎ ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন বি12 প্রভৃতির পরিমাণ কমে গেলে ভার্টিক্যাল বডিতে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছাতে গেলে ওই অঞ্চলে পুষ্টি পরিবহনকারী আর্টারি বা ওয়েস্ট ম্যাটেরিয়াল পরিবহনকারী শিরাসমূহ সচল ও সতেজ বা পরিপূর্ণভাবে খোলা থাকতে হবে। অর্থাৎ ভার্টিক্যাল বডিতে সরবরাহকারী সেলগুলি আংশিক বা পরিপূর্ণ ব্লক বা বন্ধ হয়ে গেলে ওই হাড়ে পুষ্টি সরবরাহ কম হবে বা বন্ধ হবে, ফলত হাড়গুলি দুর্বল হবে। বেশ, বলি তাহলে, যে ভার্টিক্যাল বডিগুলো পরপর সাজানো থাকছে, পরপর থাকে, এখানে আসে, এই যে দেখেন, এই যে একটা বডি, এই একটা বডি, এই মাঝে ডিস্ক থাকছে। এই ডিস্কের এটা সেন্ট্রাল পালপোসাস, আর হচ্ছে অ্যানুলার মানে ফাইব্রাস, মানে কী বলে, অ্যানুলার পালপোসাস, চারিপাশে ঘিরে থাকে আর মিডলে থাকে। এইগুলোতে কি থাকে, অ্যাকচুয়ালি জল থাকে। এই যে নিউক্লিয়াসে পুরোটাই জল, চারিপাশে ফাইব্রাস থাকে, কোলাজেন থাকে, আর এখানে গ্যাগ থাকে। এখানে দেখেন, এই যে এন্ড প্লেট, একটা এটা এন্ড প্লেট। এই জায়গাতে জল থাকলেও এখানে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই থাকে না। এই যে মিডিলটা, এই যে এই অংশটা ডিস্ক, এখানে কোনো জল মানে ব্লাড সাপ্লাই নেই, কোনো নার্ভ সাপ্লাই নেই, ঠিক আছে। আমরা প্রথম ক্লাসে বলেছি যে একটা জয়েন্টের চারপাশে কি থাকে, ক্যাপসুল থাকে, তারপরে বালসা থাকে, সেগুলো আলোচনা করেছি, চারপাশে আছে। কিন্তু এই যে ডিস্কের মাঝে কিন্তু জল থাকে, 95% জল, আর কিছু থকথকে জিনিস তৈরি করা গ্যাগ থাকে, গ্লাইকোস্যামিনোগ্লাইকেন বা হাইলোনিক অ্যাসিড, এই জাতীয় জিনিসগুলো থাকে, যাতে এই জিনিসটা লিকুইডটা ভিসিড হয়, থকথকে টাইপের হয়, এবং প্রেশারকে অ্যাবজর্ব করতে পারে। তো এই জায়গাতে এই জলটা কন্টিনিউয়াস আসছে, তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস ড্রেনিং হচ্ছে। আমরা খাই, প্রতিদিন খাই, মুখ দিয়ে খাই, বেরিয়ে যায়, কিছু কাজে লাগে, কিছু বেরিয়ে যায়। তো এখানেও তাই একই সিস্টেম, কন্টিনিউয়াস এখানে তৈরি হচ্ছে, কাজে লাগছে, আবার কিছু সবসময় ড্রেনেজ হচ্ছে, মানে ভেসেল আর্টারি দিয়ে এখানে ব্লাডটা আসছে, রক্তর জলটা আসছে, আর ভেন দিয়ে সেটা আবার বেরিয়ে যাচ্ছে। তো এইখানে যে নিউট্রিশনগুলো ঢুকছে ব্লাড দিয়ে, যে এন্ড প্লেটে যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, এটা এন্ড প্লেট, এই এন্ড প্লেট থেকে কন্টিনিউয়াস সবসময় চুঁয়ে জল পড়ছে। তো এই এন্ড প্লেটের শিরাগুলো যদি বন্ধ হয়ে যায়, তো এই যে একটা এন্ড প্লেট, এই যে শিরাগুলো রয়েছে, ছোটো ছোটো শিরা, যদি এখানে যদি ব্লক হয়ে যায় তাহলে কী হবে? এখানে যদি হালকা করে ব্লক হয়ে যায় তাহলে কী হবে? তাহলে এখানে যে পরিমাণে, যে হারে জলটা তৈরি হচ্ছিল, যে হারে পুষ্টি যাচ্ছিলো এখানে, সেটা কমে যাবে। এখন ধরো এখানে বডির ওয়েটটা সবসময় পড়ছে, তাহলে জলের পরিমাণ যদি এখানে কমে যায়, তাহলে হার্টগুলো কী হবে? কাছাকাছি চলে আসবে, মানে ডিস্কটা ছোটো হয়ে যাবে, হাইটটা, এই যে হাইট, এই যে এখান থেকে এর যে হাইটটা শর্ট হয়ে যাবে। নর্মালি হাইট ধরো 10 থেকে 14 mm, তাহলে এই হাইটটা কী হবে? জলের অভাবে ছোট হয়ে যাবে, চুপসে যাবে, ওটাই বলছিলাম। তারপরে অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া,
দেহের ওজন বহনকারী ভার্টিক্যাল বডিগুলি বসে বা চুপসে যাবে। এই অবস্থায় ভার্টিক্যাল বডির কিনারাগুলি স্পাইক বা অস্টিও ইয়েস, এবার থামো। এই যে এখানে যদি হাইট, এইখানে যদি জলটা কমে, এটা তো জল, এই জায়গাটা পুরোটাই জল, এখানে ফাইবার আছে, তাহলে এই জায়গাটা যদি জল কমে যায়, বডির ওজন চাপ পড়বে, জলটা নেমে গেছে, তো এইটা কী হবে, বাইরে থেকে এক্সটেনশন করবে। এই যে বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হার্নিয়া অথবা ডিস্ক বালজিং। এবং এই জায়গাতে যদি কোনো ইনফ্লামেশন হয়, তাহলে এইখানে এইগুলোতে ইনফ্লামেশন হবে, এবং এই হাড়ের কিনারাতে কিন্তু কী হবে, তখন ইনফ্লামেশন হয়ে স্পাইক তৈরি করবে। এই যে স্পাইক তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় অস্টিওফাইট। হ্যালো, তারপর এই স্পাইরোগুলি ভার্টিক্যাল বডির মধ্যস্থিত ফোরামেন দিয়ে যে নার্ভটি শোষণাকাণ্ড থেকে নির্গত হয়ে বের হচ্ছে তার উপর চাপ সৃষ্টি করে, ফলে ওই নার্ভ এই যে বালজিংটা হলো, এখানে দাঁড়াও, এই যে এটা ফোরামেন, এই যে বডির পিছনে একটা ফাঁকা জায়গা থাকে, এই জায়গা দিয়ে ব্রেন থেকে পুরো নার্ভটা বেরিয়ে যায়, এই দিক দিয়ে নেমে যায় ভিতরে, এই দিক দিয়ে। তো যদি ডিস্কে, এইখানে তো ডিস্ক আছে, ডিস্কে যদি পিছনে চাপ পড়ে তো কী হবে, এখানে চাপ পড়বে, বোঝা গেল কি না? ধরো এইটা এই জায়গাতে সরে এসছে, এই বরাবর এই যে ডিস্কটা বেরিয়ে গিয়ে এইখানে চাপ পড়ছে, এই যে ডিস্ক বেরিয়ে গিয়ে এখানে চাপ পড়ছে, এই ডিস্ক এখানে বেরিয়ে গিয়ে চাপ পড়ছে, তাহলে যে নার্ভটা বেরিয়ে আছে, নাম ছিল এই দিক দিয়ে, ওখানে চাপ পড়বে কি না? পড়বে। তাহলে এই যে নার্ভটা ঢুকে এই দিক দিয়ে নামছে, এর উপরে চাপ পড়বে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে সেখানে কী হবে, নার্ভে কম্প্রেশন হবে বা রেডিকুলোপ্যাথি হবে। এই যে ঘটনাটা হচ্ছে, এটাকে রেডিকুলোপ্যাথি বা ডিস্ক বালজিং অথবা ডিস্ক হার্নিয়েশন থেকে হয়। বেশ, তারপর ওই নার্ভ যে অঞ্চলে সাপ্লাই করবে সেই অঞ্চলে এবার যে অঞ্চলে হবে, মানে যে নার্ভ রুটের গন্ডগোলটা হবে, সেই নার্ভ রুট যেখানে সাপ্লাই করে, সে নার্ভটা যে জায়গাতে সাপ্লাই করে, ধর কোমরের সবচেয়ে উপরের হাড় উপরের অঞ্চলে সাপ্লাই করবে, নিচের হাড় নিচে সাপ্লাই করবে। তো আমি পরে আসছি, তো ওই নার্ভ রুট যে জায়গায় আমাদের নার্ভ সাপ্লাই করে, সেই জায়গাটা ঝিমঝিম করবে। সাপোজ ধরো কোনো ব্যক্তি, ধরো অনেকক্ষণ বসে থাকলে শুধু এইটুকু ঝিমঝিম করে, শুধু এইটুকু, নিচে পায়ে করে না, শুধু এইটুকু করে, মানে এই অঞ্চলটা কে সাপ্লাই করে, এই অঞ্চলটা কে সাপ্লাই করে, L1। তাহলে L1-এর সমস্যা, মানে L1 নার্ভ যেখানে থাকছে, এই রুটে কম্প্রেশন হচ্ছে, বাকিগুলো নেই। তাহলে এই রুটে কম্প্রেশন মানে এই জায়গাতে এই ডিস্কের গন্ডগোল শুরু হয়েছে অনেক আগে থেকে। তাহলে ডিস্ককে ঠিক করতে হবে, এই জায়গাতে ডিস্ককে ঠিক করতে হবে। বেশ, তারপর এখানে ডার্মাটম বলা হয়, ওটা আমি পরে ছবি দেখাবো। তারপর দেখো পিছন দিকে, সামনের দিকে এই অঞ্চলটা, ঠিক আছে, এই অঞ্চলটা L1 সাপ্লাই করছে, L2 সাপ্লাই করছে, এই অঞ্চলটা, এই কোন এলাকায় কোন নার্ভ সাপ্লাই করছে সেই ছবিটা কিন্তু সামনে পিছনে দেওয়া আছে। এবার মানুষ যেখানে বলবে যে এই অঞ্চলটা আমার ঝিমঝিম করছে, একদম আমার একটু 10 মিনিট হাঁটলে বা বসলে এই জায়গাটা শুধু অবশ হয়ে যায়, ঝিমঝিম করে, বা পায়ের গোড়ালেই ঝিমঝিম করে, তাহলে বুঝতে হবে কোন নার্ভের জন্য এটা হচ্ছে, সেই নার্ভের গোড়াতে সমস্যা হচ্ছে, এটা বুঝতে হবে। হ্যালো, বেশ, তারপর এই জন্য আমরা ডানে বামে সামনে পিছনে আমাদের বডিকে নাড়াতে বা ঘোরাতে পারি। যেহেতু শুধুমাত্র কোমরের হাড়গুলি আমাদের দেহের উপরে পরিপূর্ণ ভরটি বহন করে, তাই কোমরের হাড় ও ডিস্কগুলির প্রতি অনবরত ব্যতীত চাপ বা স্ট্রেস থাকে। সেহেতু কোমরের ব্যথার সাথে অধিকাংশ ক্ষেত্রে অধিক পরিলক্ষিত হয়। এই ডিস্কগুলি খুবই মজবুত ও শক্তভাবে ভার্টিক্যাল বডির সুপেরিয়র সারফেস বা ইনফেরিয়র সারফেসে আঘাত করে। বেশ, এরপরে পরের জন্য এটা বুঝতে পেরেছ কি বলা হলো? ডিস্কের মূল অংশ, হ্যাঁ, বাইরের দিকে ফাইবার জাতীয় কোলাজেন সমৃদ্ধ অ্যানিউলার ফাইব্রোসাস তো 80% জল সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ সেন্ট্রাল পালকোসাস। অ্যানিউলার ফাইব্রোসাস ও সেন্ট্রাল পালকোসাস এর কোনো রকম রক্ত ধমনী বা শিরা থাকে না। ভার্টিক্যাল বডি ও ডিস্কের মাঝে কার্টিলেজ সমৃদ্ধ এমপ্লেট। তাহলে আমি আগে বললাম একবার, এই যে এই জায়গাতে দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল, এই জায়গাটা
সেন্ট্রাল পালপোসাস। আর এই যে এই জায়গাটা হচ্ছে অ্যানুলার ফাইব্রোসাস। এটা হচ্ছে অ্যানুলার ফাইব্রোসাস লেখা আছে, সেন্ট্রাল বা নিউক্লিয়াস পালপোসাস বা সেন্ট্রাল পালপোসাস। এই জায়গাটায় কী থাকে, জল থাকে, বেশিরভাগ জল, প্রায় 80% বেশি জল থাকে। আর কি থাকে, গ্যাগ থাকে, গ্লাইকোসামাইনোগ্লাইকান, হাইলোরিক অ্যাসিড, কন্ড্রোটিন সালফেট, এইসবগুলো এখানে থাকে। এবং এটা থাকার জন্য কিন্তু ওই যে দেখবা ওই কিছু লিকুইড বল থাকে না, চাপ দিলে এদিক সেদিক ঘুরে বেড়ায়, ওই টাইপের বলের মতো এটা হয়। আর এটা থাকে কোলাজেন ফাইবার, এই টাইপ 1 কোলাজেন থাকে। এই কোলাজেন কী করে, একে ঘিরে ধরে রাখে, টাইট করে বন্ডেজ করে রাখে। বেশ, এটা হচ্ছে অ্যানুলার ফাইব্রোসাস আর এটা হচ্ছে সেন্ট্রাল পালপোসাস, এটুকু মনে রাখো। তারপর কোমর ব্যথার যাবতীয় সূত্রপাত কিন্তু এই জায়গাতে। ক্যালসিয়াম কম, ভিটামিন ডি কম, এইসব গল্প পড়ে। ওইসব গল্প ধরো বাস্তবসম্মত নয়। ক্যালসিয়ামের অভাব হলে মানুষের বহু সমস্যা হবে। ক্যালসিয়ামের অভাবে মেটাবলিজম যে সমস্ত প্রসেসে, কেমিক্যাল রিয়াকশানে আমাদের বডিতে ক্যালসিয়াম প্রয়োজন, সেগুলো যদি নাই হয় তো সে মানুষ সুস্থই থাকবে না। পুরো হাড়ে হবে, এবং ক্যালসিয়াম বিভিন্ন মেটাবলিক প্রসেসে কাজে লাগে, সেগুলো তো হবে না। সেগুলো দিব্যি চলছে, আর শুধু কোমর ব্যথা কেন হচ্ছে? ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম কোন কোন কেমিক্যাল প্রসেসে লাগে? আমাদের বডিতে অনেক কাজ করে। গ্লাইকোজেন স্টোরেজ হয়, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়, তারপরে বিটা অক্সিডেশন হয়, প্রচুর হাজার 5,000 মতো কেমিক্যাল রিয়াকশন চলছে। প্রায় অধিকাংশ ক্ষেত্রে ক্যালসিয়াম লাগে। তো সেগুলো যদি ঠিকঠাক না হয়, সে মানুষ কি সুস্থ থাকবে? সে পুরো দেহ সুস্থ, কিন্তু কোমর ব্যথা, তাহলে কোমরেই কেন ব্যথা হলো? তাহলে ক্যালসিয়ামের অভাবে নয়। এখন কোনো কারণবশ যদি পেট থেকে সেন্ট্রাল পালপোসাস পুষ্টি বা জল কম সরবরাহ হয় বা বন্ধ হয়ে যায়, তাহলে শুকিয়ে যাবে বা চুপসে যাবে, ডিস্কের শক্তি কমে যাবে, ডিস্কের ছোট হয়ে যাবে, মাথাটা চলে আসবে। হ্যাঁ, বলা হয়েছে টেন্ডন বা লিগামেন্টগুলি স্ট্রেন বা ছিঁড়ে যাবে। হ্যাঁ, এই দুই পাশে লিগামেন্ট আছে, আমরা আগে বলেছি, এই দুই পাশে লিগামেন্ট আছে। তাহলে যদি কাছাকাছি চলে আসে তো এই ল্যাক্স হয়ে যাবে, তাই তো? বেশ, তারপর এন্টেক বা ভার্টিক্যাল বডিতে ভেসেলগুলি যদি রক্তের মধ্যে বিরাজমান চর্বি রক্তের ঘনত্ব বৃদ্ধি করে তো বাইপোলার বন্ধ হয়ে যায়, ডিস্কের জল বা সরবরাহ কমে যাবে। তাহলে আমি যেটা বলতে চাইলাম, আগে বললাম যে এই শিরাগুলো যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে সমস্যার সূত্রপাত হবে। এখন প্রশ্ন হলো, এই ছোটো ছোটো ক্যাপিলারিগুলো কেন বন্ধ হবে? কেন বন্ধ হতে পারে? যে কোনো পাইপ দিয়ে জল যাচ্ছে, জলের পরিবর্তে অন্য যে কোনো লিকুইড যদি পাঠায় এবং সেই লিকুইডের ডেন্সিটি যদি বেশি হয় তাহলে তার গতিবেগ কমে যাবে। আর যদি শক্ত জিনিস পাঠায়, সে বন্ধ হয়ে পড়ে থাকবে। মানে লিকুইড যত ঘন হবে তার ফ্লুইডের মুভমেন্টটা তত স্লো হবে। এবং এমনকি ফ্লুইড যদি বেশি ঘন হয় তাহলে সেখানে জমে যাওয়ার টেন্ডেন্সিও বেড়ে যাবে। এটা আগে আমরা আলোচনা করেছি। তাহলে এইখানে কী হবে, আলটিমেট ব্লাডটা ছোটো ছোটো ক্লট তৈরি হবে, বা আমার ব্লাডের মধ্যে যে সমস্ত ইম্পিউরিটিগুলো আছে সেগুলো এসে জমে যাবে। এখানকার ব্লাড সার্কুলেশন, প্রপার যে 100% ব্লাড সার্কুলেশন, সেটা হবে না। বিদায় কী হবে, বললাম জল কমে যাবে। জল কমে গেলে বডির চাপ বাড়বে, চাপের জন্য কাছাকাছি চলে আসবে, এটা বালজিং হয়ে যাবে। আশেপাশে লিগামেন্ট যেগুলো আছে বা বাসা ফাইবার আছে সেগুলো কী হবে, ল্যাক্স হয়ে যাবে, মাসেল টেনশন ডিস্টরশন হবে, তখন ব্যথা হবে। মানে নানাবিধ সমস্যা এখান থেকে শুরু হবে। এখন বিষয় হলো, এই যে ব্লাড ডেন্সিটি বেশি হওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে, তাহলে ব্লাড ডেন্সিটি রিলেটেড অন্যান্য প্রবলেম ওই লোকের আছে কি না? ও যে শিরাগুলো বন্ধ হয়ে কোমরে ব্যথা হচ্ছে বা হাড়ে ব্যথা হচ্ছে, এটা বোঝার উপায় হলো ওই ব্যক্তির রক্ত ঘন হওয়ার জন্য যা যা সমস্যা হয় সেগুলো আছে কি না। কী কী হয় বলো? রক্ত ঘন হলে কী কী সমস্যা হয় আপনি বলেন? রক্ত যদি গাঢ় হয়ে যায় আমাদের দেহের আর কী কী সমস্যা হতে পারে? প্রেশার বাড়তে পারে, মানে ওই ব্যক্তির প্রেশার বেশি থাকতে পারে। 2, লিভারের সমস্যা, মানে হজমের সমস্যা থাকতে পারে, পায়খানার সমস্যা থাকতে পারে। 3, হ্যাঁ, বডি ব্যথা, বিভিন্ন রকম মাসেল পেন, ইনফ্লামেশন হবে। আর ব্লাড ডেন্সিটি হলে ব্রেনে কি রক্ত সাপ্লাই কম হবে না বেশি হবে? হাইপক্সিয়া হবে কি হবে না? তাহলে সেই পেশেন্টের কী হবে, জ্ঞান বা আইকিউটা কম থাকবে, ব্রেন ফগ বেশি হবে, মানে কোনো যদি সহজে মাথায় ঢুকবে না।
সহজে মাথায় ঢুকবে না, সহজে ক্যাচ করতে পারবে না, ঘুম ভালো হবে না। এছাড়া বিভিন্ন শিরাতে মানে হাতে পায়ে মাংসপেশিতে নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই ঠিক না হওয়ার জন্য ওখানে কাজকাম যখনই করবে তখন ব্যথা হবে, মানে লেগ ক্র্যাম্প হবে। এইসব সমস্যাগুলো চোখে কী হতে পারে, চোখে ছানি হতে পারে, চোখে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, মায়োপিয়া হতে পারে, হাইপারমেট্রোপিয়া হতে পারে, চুল পড়ে যেতে পারে, রক্ত ঘন হলে চুল পড়ার সমস্যা থাকতে পারে। আর লিভারের সমস্যা হলে আর কী কী হতে পারে, হজমের সমস্যা, তারপরে ওবেসিটির সমস্যা, তারপরে হচ্ছে কনস্টিপেশনের সমস্যা, এগুলো হতে পারে। তাহলে ওই ব্যক্তি যে কোমর ব্যথা নিয়ে এসছে সে বাকি সমস্যাগুলো আছে কিনা একবার আমি জিজ্ঞেস করে দেখে নেবো যে তার বাকি সমস্যাগুলো আছে কিনা। যদি থাকে তাহলে মোটামুটি আমি কনফার্ম যে তার কোমর ব্যথা কারণ হচ্ছে ওই শিরাগুলো বন্ধ হয়ে গেছে ডক্টর ডেন্সিটি থেকে। এখানে একটা পিকচার দিয়েছি, দেখো হঠাৎ করে ওরা আঘাত পেয়েছে, কোনো কারণে আঘাত পেয়েছে, টর্শন হয়েছে, দিয়ে এই জলের মধ্যে ব্লাড চলে এসছে। অনেকে হয় হাঁটুর ব্যথা কোমর ব্যথাতে হয়, তো ব্লাড হয়ে গেলে কী হবে, এখানে তো ব্লাড থাকছে, সঙ্গে ইনফ্লামেশন শুরু হয়ে গেছে, ডিসটা ক্ষয় হতে শুরু করেছে। এই যে ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার জন্য কী হচ্ছে, এই জিনিসটা আস্তে আস্তে হাড়ের দিকে চলে আসছে। হাড়ের দিকে যখন চলে আসবে তখন অস্টিওফাইট, ওই যে অস্টিওফাইট বেড়ে গেছে, এগুলো তৈরি হয়। এগুলো যতক্ষণ না ডিস্কের মধ্যে সমস্যা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোমর বা যে কোনো জয়েন্টের সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, তারপর পড়ো। ডিস্কে কোনো রকম ব্যাকটেরিয়া, টিবি, ভাইরাস, সিনজেলস বা তাদের বাইপ্রোডাক্ট। তাহলে কেন বন্ধ হয়? বিভিন্ন রকম যে সমস্ত জিনিসগুলো থেকে রক্ত গাঢ় হয়, সে সমস্ত কেমিক্যাল, বিভিন্ন রকম প্যাথোজেন, সবগুলো কিন্তু রক্ত গাঢ় করতে পারে, যা সবগুলোই কিন্তু আমার কোমর ব্যথার সমস্যা তৈরি করতে পারে। বেশ, তারপর হ্যাঁ, বেশি মাত্রায় হলে ডিস্কের শূন্য হয়ে হয়ে গিয়ে পুরো ভার্টিক্যাল বডি ফিউজ হয়ে যাবে, ফলে সিটটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, কোনো রকম নরম চরণ এপাশ ওপাশ হওয়া যাবে না, ভার্টিক্যাল বডি স্কিপ হয়ে যাবে, এখানে কোমর ব্যথা হবে। এনুলার ফাইব্রোসাস দুর্বল হয়ে গেলেও শ্মশানে স্কিপ প্রবৃত্তি ঘটে, যাকে বাল্জিং বল আগে বললাম। হ্যাঁ, এটা অত্যাধিক বেশি হলে ফাইব্রোসাস ছিঁড়ে যায়, স্পাইনাল ক্যানেলে লিকেজ হয়। এক্ষেত্রে লিকেজ হয়ে যাওয়া পালসোস শক্ত বা স্টেনোসিস বা ক্যালসিফাইড হয়ে গেলে স্পাইনাল ক্যানেলে শোষণকাণ্ডে বা নার্ভে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ওই নার্ভগুলি সাপ্লাইয়ের অঞ্চলগুলিতে যন্ত্রণা, ঝনঝনি, কনকনি হবে। L5 হতে চাপ হলে পায়ের পিছনে পায়ে বা লিভার কনকন করে। অনেক সময় ভার্টিক্যাল বডি সুসজ্জকরণে বা অ্যালাইনমেন্টে লর্ডোসিসে এদিকে হলে একটি ভার্টিক্যাল বডি আর একটি ভার্টিক্যাল বডির উপর স্লিপ করে সামনে বা পিছনে যায়। একে লিস্থেসিস বলে। বেশ, এটা হচ্ছে ডিস্ক, বুঝা গেল। চাপে ধরো ভার্টিক্যাল বডির চাপে এই জলটা নাই, চাপে কি হলো, এই জায়গাটা ছিঁড়ে গেল, চাপ দিয়ে এই জায়গাটা ছিঁড়ে চলে গেল, ছিঁড়ে গিয়ে পিছনে এই ভিতরের অংশটা এর ভিতরে বেরিয়ে চলে গেল। এই যে এখানে চাপ পড়লো, এই জায়গাটা ছিঁড়ে গেল, বেরিয়ে গেল, ছিঁড়ে গিয়ে এই জলটা পুরো ভিতরে গেল না, ডিস্টাল যে সেন্ট্রাল পালপাসাস এরিয়া সেটা ক্যানেলের উপর চাপ, ক্যানেলে চলে গেল ঠিকই, কিন্তু পরবর্তীকালে যেটা বেরিয়ে গেছে সেটা ভিতরে বরং চিকিৎসার মাধ্যমে এই ঘুরিয়ে আবার কোলাজেন তৈরি হবে, যে এই জায়গাটা ঘিরে ফেলবে, পিছনে যে থাকবে সে যাবে, ওই জায়গাটা কি হবে, বহুদিন ধরে আস্তে আস্তে ওই জায়গাটা ক্যান্সেল হবে, মানে লস অফ ব্লাড সাপ্লাই, লস অফ নিউট্রিশন সাপ্লাই হওয়ার জন্য আস্তে আস্তে ওই জায়গাটা কি হবে, পুরো বডি ডিটাচ করে ক্যালসিফাইড হবে, বলে ক্যালসিফাইড হয়ে অঞ্চলেই ও থেকে পিছন থেকেই থেকে যাবে। পরবর্তীকালে বডির ইমিউনিটি যদি ভালো হয় ওই জায়গাটা আস্তে আস্তে রিজলভ করে ওইটা অনেক সময় হয়। যদি ক্যানালে এই জায়গাটা চলে আসে, নার্ভ রুটে কম্প্রেশন করবে, বললাম নার্ভ রুটে কম্প্রেশন করলে যে নার্ভ রুটে কম্প্রেশন করবে সেই নার্ভ রুট যেখানে সাপ্লাই করে, এটা হলো একদিক। দ্বিতীয় হচ্ছে ধরো হঠাৎ করে সামনে পড়ে গেল, এই যে অ্যালাইনমেন্ট,
সামনের দিকে সামনে কনভেক্স, পিছন দিকে কনভেক্স, সামনের দিকে পিছন দিকে আবার এখানে কনভেক্স, আর এই সামনে দিকে কনভেক্স, পিছনে এই যে অ্যালাইনমেন্ট, এই যে সজ্জাটা, এটা গঠনটা, এই যে গঠনটা, এটাকে বলা হয় লর্ডোসিস। সামান্য এদিক সেদিক যদি বেঁকে যায়, যদি হাড় যদি পুরোটা সোজা হয়ে যায়, অথবা এটা যদি পুরো সোজা হয়ে যায়, তাহলে কিন্তু মাসেলের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, ফলে ব্যথা কিন্তু সব বুঝা গেল। এই লস অফ লর্ডোসিস হলেও কিন্তু কোমর ব্যথা হয়, মানে যেভাবে সাজানো আছে, যেভাবে যে অ্যাঙ্গেলে সাজানো আছে, এখানে সামনের দিকে কনভেক্স, এখানে পিছন দিকে কনভেক্স, এখানে সামান্য সামনের দিকে, আর পিছনে এখানে পিছনে, তাহলে এই কনভেক্স এবং কনকেভের যে লিনিয়ার স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তাকে লর্ডোসিস বলে। লর্ডোসিস হলে মাসেল স্ট্রেংথ, মাসেলের যে চাপ সেটা বৃদ্ধি পাবে, ফলে ব্যথা হবে। এখন এটা লর্ডোসিস বলা হয়। এখন ধরো কোনো ক্রমে আমি পড়ে গিয়ে বা লেগে গিয়ে বা কোনোভাবে এটা দুর্বল হওয়ার জন্য, লিগামেন্টে দুর্বল হওয়ার জন্য L2টা L3-র উপরে সামনে এইভাবে সরে গেছে, ধরো এইভাবে আছে, সামনে সরে গেছে। এই ঘটনাকে বলা হয় লিস্থেসিস। লিস্থেসিস সামনে হলে অ্যান্টেরিয়র লিস্থেসিস, পিছনে হলে পোস্টেরিয়র লিস্থেসিস। লিস্থেসিস যেদিকেই হোক, সামনে বা পিছনে যেখানেই হোক, সবসময়তেই নার্ভ রুটে এই ক্যানালে কিন্তু চাপ পড়ে। লিস্থেসিস হলে হিজামা গেলে কিন্তু খুব একটা কাজ হয়, কারণ হচ্ছে হিজামা দিয়ে কিন্তু আমি এই হাড়ের সামনে পিছনে করাটা করতে পারবো না, বুঝতে পারছো? এই জন্য এটা জানা দরকার। যদি দেখি কোনো রিপোর্টে লিস্থেসিস আছে, তাহলে বলতে হবে আপনাকে হয় ব্যায়াম করতে হবে, বেল্ট পরতে হবে। হিজামা করলে করতে পারেন, কিন্তু খুব একটা গ্যারান্টি নাই। আর যদি এতেও না বলা হয়, অপারেশন করতে হবে, সার্জিক্যাল অপারেশন করতে হবে। বেশ, তারপর যে কোনো ভার্টিব্রাল বডিতে হতে পারে, ওটা লেখাই থাকবে রিপোর্টে, বুঝছো? বেশ, তারপর বলো। বেশ, এই যে ফ্যাসেট জয়েন্টটা, এই যে এই হাড়ের এই স্পাইনাস প্রসেস, আর এই হাড়ের ট্রান্সভার্স প্রসেস, এই যে দেখো, এই যে জয়েন্টটা, এখানে একটা ডিস্ক আছে, এখানে একটা জয়েন্ট আছে, দেখো এইটা জয়েন্টগুলো লেগে আছে। এই যে এই জয়েন্টটা দেখো, ভালো করে খেয়াল করো, এই একটা হাড়, এই একটা হাড়, এই দুটো হাড় মিলে একটা জয়েন্ট তৈরি করেছে। এইখানে দুই সাইডে কিন্তু আছে দুটো, বুঝা গেল দাদা? আমি এই পাশে উপরে আছি, ও নিচে আছে, মানে উপরে আছে একজন। তো এই দুই সাইডে দুই হাত দিয়ে মানে মাথার উপরে মাথা লেগে আছে, এখানে আমার পা আছে, আমার মাথা আছে, ঠিক আছে, আর হাত দিয়ে ধরে আছে। ধরো একটা লোক আমার ঘাড়ের উপর চেপে আছে, তো এইটা ধরো আমার এই ডিস্কটা এখানে থাকছে, আর দুই হাত দিয়ে ওর হাত, আমার হাত এখানে ধরে আছে। দুই সাইডে ট্রান্সভার্স প্রসেস এইভাবে, এটা বোঝার জন্য বললাম, এইভাবে থাকে। এই জয়েন্টটা কিন্তু প্রচুর সাপোর্ট দেয়, ঠিক আছে? তারপর পড়ো। আচ্ছা, ওভার পড়ো এবার। হতে পারে, হ্যাঁ। আবার যে কোনো নিউট্রিশন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ভিটামিন B12 অ্যাক্টিভ ফর্মে পরিবর্তিত হয়। লিভার যদি কনজেস্টেড স্লাইটিস নরম কার্যকরী হবে, তত বেশি পরিমাণে ক্রনিক কোমর ব্যথার প্রবণতা বাড়বে। আবার লিভারের সক্রিয়তার সঙ্গে সরাসরিভাবে ব্লাড সুগার, হাই প্রেসার, কোলেস্টেরল, ডিসপেপসিয়া, ইনসমনিয়া, মায়োপ্যাথিয়া, নিউরোপ্যাথি, অটোইমিউন ডিজিজ প্রভৃতি জড়িত। তাই এই সকল রোগীদের কোমর ব্যথা থাকাটাও স্বাভাবিক। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ? শফিকুল ভাই, বোঝা গেছে? যা পড়া হলো এই পর্যন্ত, যা বোঝানো হলো, তাতে কি বুঝতে কোথাও সমস্যা আছে? এইটুকুই মেন কোমর ব্যথা। কোথাও বুঝতে গেলে সমস্যা আছে? হ্যাঁ, সিজারের জন্য পরবর্তীকালে নার্ভ ইরিটেশন বা ইনফ্লামেশন বা ইনফেকশন জন্য হতে পারে, এই আমার স্ত্রীর হচ্ছে। হ্যাঁ, সিজার হলে কি হয়, সিজারে
সিজারের সময় আমি জানি সিজার কোথায়, মানে ইউট্রাসে হবে। ইউট্রাসে কোন ব্লাড সাপ্লাই থাকে? ইউট্রাসে L2, L3, L4। তাহলে আমাদের ইউট্রাসে সাপ্লাই করে L2, L3, তাহলে আমাকে এমন জায়গায় ইঞ্জেকশনটা দিতে হবে যাতে ওই রুটের নার্ভটা অবশ্যই যায়, যেন সে ইন্ডাকশান বা মানে কী বলে পালসেশন না নিতে পারে। তো এইখানে L2 এবং L3, অনেক সময় আবার L1, L2 মাঝে কিন্তু এই বরাবর ইঞ্জেকশনটা দেওয়া হয়, এই বরাবর ইঞ্জেকশনটা দেওয়া হয়, পিছন থেকে ঢুকে এই বরাবর ইঞ্জেকশনটা দেওয়া হয়। তাহলে এই বরাবর ইঞ্জেকশনটা দিয়ে এই নার্ভ রুটে কম্প্রেশন যদি দেওয়া হয়, অবস্থা হয়ে গেল, অপারেশন তো হয়ে গেল। এরপরে কী হবে, পরবর্তীকালে লোকাল ইঞ্জেকশনের নিডলের জন্য এখানে একটা ইনফরমেশন হলো, ইনজুরি হলো, তো সঙ্গে এখানে কিছু ইঞ্জেকশনের কেমিক্যাল ঢুকলো, কেমিক্যালের জন্য এখানে লোকাল কিছু ইনফরমেশন শুরু হলো। ফলে পরবর্তীকালে কী হবে, এখানে একটা ক্ষয় শুরু হবে, ইনফ্লামেশন শুরু হবে। তাছাড়া যেহেতু আমি এই নার্ভ রুটের ক্যানালে চাপ দিলাম, ফলে কী হয়, ক্যানালটার ওই জায়গাতে একটা কম্প্রেশন তৈরি হয়, নার্ভ রুটে একটা কম্প্রেশন তৈরি হয়। ফলে যাদের এই সিজারে বাচ্চা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে 90% মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে এই রুটের কম্প্রেশন থাকার জন্য ক্রনিক একটা ইনফ্লামেশন শুরু হয়, বিধায় ওই ব্যক্তির কোমরে পরবর্তীকালে ব্যথা হয়। এবং এই নার্ভ রুটটা যেখানে সাপ্লাই করে, এই জায়গাতে, এখানে, এই জায়গাতে, এই অঞ্চলটা পুরোটা হ্যাঁ ব্যথা করবে, অবশ হয়ে যাবে, ঝিমঝিম করবে। এবং এই ইনফ্লামেশন যদি আস্তে আস্তে প্রোপাগেট করে, মানে এই 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ, 4 থেকে 5-এ যদি প্রোপাগেট করতে শুরু করে, তাহলে পুরো পাটাই ঝিমঝিম করবে। তাহলে ইনফ্লামেশন শুরু হলে ইঞ্জেকশন দিয়ে, তাহলে আমি এইখানে হিজামা করলে কিন্তু পেশেন্টটা র্যাপিড হারে তার কনজেশনটা কমে যাবে, ইনফ্লামেশন কমবে, ব্যথাও কমবে হিজামা করবে। ঠিক, তারপর বলো প্রতিকারের উপায়। ভার্টিব্রাল বডিতে ভেসেলগুলি ফুলে দেওয়া বা কোল্যাটারাল ভেসেলগুলি চালু করা জরুরি কাজ। তাছাড়া লোকাল ইনফ্লামেটরি এজেন্টগুলি নিষ্কাশন করার জন্য অবশ্যই হিজামা করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি কি দেখলাম যে আমরা যত রকমের কারণে কোমর ব্যথা হয়, তার মধ্যে সবচেয়ে মোস্ট কমন যেটা হচ্ছে যে কোমরের শিরাগুলোতে, ভার্টিব্রাল বডিতে ইনফ্লেটেড যে শিরা থাকে, ভেসেল থাকে, সেখানে কোনোভাবে ভেসেলগুলো চুপসে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে ওই সেন্ট্রাল এরিয়াতে বা সেন্ট্রাল পালপোসাস এরিয়াতে বা চারিপাশে অ্যানুলার ফাইব্রোসিস যে কোলাজেন তৈরি যে উপাদানগুলো দরকার, পুষ্টিগুলো দরকার, জল দরকার, সেগুলো ঠিকঠাক সাপ্লাই হয় না। যে পরিমাণে দরকার সেই পরিমাণ সাপ্লাই হয় না। ফলে কী হয়, একটা সবসময় ডেফিসিয়েন্ট কন্ডিশনে থাকে এবং ওই জায়গাতে ডিস্কের হাইটটা আস্তে আস্তে ছোটো হতে লাগে। যত ছোট হয়, ইনফ্লামেশন হচ্ছে, ছোটও হচ্ছে। ফলে কি একসঙ্গে অস্টিওফাইড, বালজিং এবং লাম্বার ভার্টিব্রা ডিস্কের হাইট ছোটো হওয়ার জন্য নার্ভ রুটে কম্প্রেশন, নানাবিধ জিনিস একসঙ্গে শুরু হয় এবং ওইখানে ব্যথা শুরু হয়। তাহলে আমি দেখলাম গোড়া হচ্ছে ওই ভেসেলগুলো। তাহলে ভেসেলের গোড়াগুলো খোলার জন্য আমি অন্য কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু এখন পর্যন্ত নেই। আপনি ওষুধ খেয়ে ব্যথা কমাতে পারেন, ক্যালসিয়াম যতই খান খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। সামান্য আরাম হয়, কিন্তু খুব একটা যে হয় তা নয়। ভিটামিন ডির অভাবে হয় অনেকে বলে, কিন্তু ভিটামিন ডি খেয়েও যে খুব লাভ হয় তাও হয়। অধিকাংশ ক্ষেত্রে মূল যে কারণ সেটা হচ্ছে ভেসেলগুলো বন্ধ হয়ে যায়। এই ভেসেল বন্ধ হয়ে যায়, এই ভেসেল খোলার জন্য যা পদ্ধতি, উপায়, উপকরণ, তার একমাত্র সবচেয়ে উত্তম পদ্ধতি এবং একমাত্র পদ্ধতি হচ্ছে হিজামা। তাহলে হিজামা করলেই পেশেন্টের ব্যথা কমে যাবে। ওইখানে শিরা খুলে যাওয়ার পরে, ধরুন এখানে যদি আমি হিজামা করি, এখানে মাসল আছে, আমি এখানে হিজামা কাপটা বসালাম, তাহলে নেগেটিভ প্রেশার তৈরি করলাম। একটা পাইপে যদি আমি ফু দিই, বাতাসটা যেখানে পাইপের নালা সেখানে শেষ হবে, বা চাপ যদি টানি, তাহলে যে যতদূর যাবে পাইপ লেন্থ আছে ততদূর নেগেটিভ প্রেশারটা যাবে। তাহলে এইখানে যখন প্রেশারটা দেবো, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করবো, তখন কী হবে, এই প্রেশারে এই গোড়া পর্যন্ত তার চাপ চলে যাবে। ফলে এখানে যা আছে নেগেটিভ প্রেশারে যতটা সম্ভব বেরিয়ে আসা চাই। এই বেরিয়ে আসলেই সঙ্গে সঙ্গে কী হবে, ব্যথা আরাম পেয়ে। হ্যাঁ,
আমি লোকাল হিজামা করলাম, যা ছিল ওখানে বেরিয়ে গেল, ব্যথা কমে গেল, কিন্তু ওই লোকের পরবর্তীকালে আবার ব্যথা হতে পারে। কেন? ব্লাড ডেন্সিটি ঠিক না করলে তো ব্যথা আবার হবেই। আমি এতক্ষণ যে আলোচনা করলাম তাতে মূল বিষয় যেটা বোঝালো যে ব্লাডের ডেন্সিটি বেড়ে গেলে কোমর ব্যথা। আমি কোমরের জায়গাতে হিজামা করে তার লোকাল ডেন্সিটি কমিয়ে দিলাম, এতদিন যে সমস্ত কারণে ব্যথা হচ্ছিলো সেগুলো কমিয়ে দিলাম, ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো বের করে দিলাম, আরাম পেয়ে গেল। কিন্তু সেটা কতদিন? সিস্টেমে যদি ব্লাড গাঢ় হয়, আর সিস্টেমে ব্লাডকে ঠিক রাখার জন্য যে অঙ্গটা কাজ করছে লিভার, সে যদি ঠিক না থাকে তাহলে কী হবে? ওই পেশেন্টের আবার 1 মাস পর 2 মাস পর আবার ব্যথা হবে। ফলে ওই পেশেন্টকে বলতে হবে যে আপনি হিজামা করলেন ঠিক আছে, কিন্তু এর পরবর্তীকালে আপনাকে ডায়েট দিয়ে, খাবার দিয়ে এবং ব্লাড ডেন্সিটি ঠিক করার জন্য যা যা প্রসেস পদ্ধতি আছে সেগুলো দিয়ে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। তো এই জন্য লিভার ডিটক্সিফিকেশন খুব মাস্ট। এরপর ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক। বালজিং ডিস্ক বা হার্নিয়েশন অথবা অবস্থা বুঝে ব্যায়াম করতে হবে। শুধুমাত্র সিমটমস কমানোর জন্য কিছুটা উপকার। যে ব্যায়াম করে এই সমস্ত কোমর ব্যথা কিন্তু কমে না। এই যেগুলো দেখালাম আমরা, সেই সমস্ত ব্যায়াম করে কিন্তু খুব একটা আরাম পাওয়া যায় না। ফিজিওতে কী করা হয়? ফিজিওতে অ্যাকচুয়ালি ওই যে ব্লাড সার্কুলেশন বাড়ায়, ওরা যে মেসেজ করছে তাতে ব্লাড সার্কুলেশন একটু বাড়ছে, আর কিছু না। তারপর ভার্টিব্রাল বডির পশ্চার বা উঠা বসা ঠিক করতে হবে। আচ্ছা, ওই যে আমরা অ্যালাইনমেন্টের কথা বললাম, আমি যদি এইভাবে বসি সবসময়, তাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকছে না। আমাকে যেরকমভাবে বডির সাইজ সেভাবে বসতে হবে। যে ক্লাসে এইভাবে সবসময় বসে থাকা এগুলো হবে না, সোজা হয়ে বসতে, ঠিক আছে? তারপর ব্যথানাশক মেডিসিন, নার্ভ পেইন মডুলেটিং এজেন্ট, সিমটমস কমাতে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ব্যথানাশক মেডিসিন যে খুবই ব্যথা হচ্ছে, হয়তো কিছু এনএসআইটি দিলাম সাময়িক, নার্ভগুলো অলরেডি ক্ষয় হয়ে গেছে, ডিজেনারেশন হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি বহুদিন থেকে, 20 বছর থেকে ব্যথা, 10 বছর থেকে ব্যথা, এত ব্যথা যে সে থাকতে পারছে না। আমি হিজামা করলাম, এরপরে ওই নার্ভগুলোকে ঠান্ডা করার জন্য কিছু মেডিসিন আছে, প্রেগাবালিন আছে, মিথাইল কোবাবালিন আছে, সেগুলো দিতে হয়। তারপর হ্যাঁ করতে হবে। মোটামুটি এই হচ্ছে কোমর ব্যথার মূল বিষয়। বোঝা গেল? এই ছবিটা কে বুঝতে পেরেছে একটু দেখি। 5 নম্বর এটা খুলো, স্লাইডটা, 5 নম্বর স্লাইডটা খুলো। এটাকে কে বুঝতে পারছো? এটা নর্মাল ডিস্ক। নর্মাল ডিস্ক কেমন থাকে দেখো, এই যে এটা নর্মাল, এটা ভার্টিব্রাল বডি, এটা ইনপ্লেট, এখানে ব্লাড সার্কুলেশনটা এখানে থাকছে, এখানে শেষ হচ্ছে, এখানে ক্যাপিলারি থাকছে, এখান থেকে চুঁয়ে চুঁয়ে ব্লাড নিউট্রিশন সব এখানে আসছে, রক্ত আসছে, জল আসছে। তো এইখানে জলটা ম্যাক্সিমাম 80%, এখানে কোলাজেন ফাইবার থাকে, টাইপ 1 কোলাজেন ফাইবার, যাকে বলা হয় অ্যানুলার ফাইব্রোসাস, আর এটা সেন্ট্রাল পালপোসাস। এই জায়গাটা উঠানামা করলে, এই জায়গাটা পাশ ফিরলে কী হয়? বডি মুভমেন্ট করতে পারে। এই যে মুভমেন্ট করছি, সামনে পেছনে ঝুঁকছি, এই বডি এটার জন্য হয়। এই জায়গাটা কেমন দেখতে? এরকম। এই যে ব্লাড ভেসেল ইনপ্লেট, সাব কন্ড্রাল প্লেট, এই হাড়ের একদম শেষ প্রান্তে একটা প্লেট আছে, এই প্লেটে এসে শিরাগুলো শেষ হয়ে যাচ্ছে। এইখানে কী হচ্ছে? কার্টিলেজিনাস ইনপ্লেট থেকে কন্টিনিউয়াস জল চুঁয়ে এইখানে এসে জমা হচ্ছে। বুঝতে পারছো? এই যে এখানে এসে শিরা শেষ, জল জমছে, নিউট্রিশন আসছে, এইখানে গিয়ে জমা হচ্ছে। এখন যদি কোনো ক্রমে এইখানে ধরো এই ভেসেলে, এই যে ভেসেলে হলুদ কালার দেখাচ্ছে, যদি কোনো রক্তের চর্বি আটকে গেল, বা ধরো কোনো রক্ত জমাট বেঁধে আটকে গেল, বা ধরো মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, এইগুলো হেভি মেটালগুলো এখানে এসে ইনজুরি করছে, এখানে ভেসেলগুলো ড্যামেজ হয়ে গেছে, বা কোনো এপস্টেইন বার ভাইরাস, সিঞ্জেল ভাইরাস, বা কোনো প্যাথোজেনিক মলিকুল, এগুলো কী হচ্ছে? এখানে এসে ইনফ্লামেশন শুরু করলো। এখানে ইনফ্লামেশন করলে কী হবে? যেমনভাবে হার্ট অ্যাটাক হয়, আমাদের যেমন হার্ট অ্যাটাক হয় যেভাবে, সেইভাবে যদি এখানে অ্যাটাক হয় তাহলে কী হবে? এখানে পুরো ব্লাড সাপ্লাইটা কমে যাবে,
ব্লাড সাপ্লাই কমে গেলে এখানে জল কমে যাবে, জল কমে গেলে যা হয় পরবর্তীকালে সব হবে। এই জল যখন কমে গেছে, এখানে দেখো হাইটটা যখন কতটা হাইট, এখানে হাইটটা দেখো, খেয়াল করেছো? এই যে এখানে হাইটটা দেখেন, এখানে হাইট দেখেন, অনেক কমে গেছে। কেন হাইট কমে গেল? জল না থাকার জন্য, এখানে জল না থাকার জন্য হাইটটা কমে গেল। আর হাইট কমে যাওয়ার জন্য কী হচ্ছে, এই যে ফাইব্রাসটা আছে এগুলো বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, ডিস্কে চাপ পড়ছে, নার্ভেটে চাপ পড়ছে, দিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে কোমরের লো ব্যাক পেনের মূল কারণ। কোমরে যত কোমর ব্যথা হয় বহুদিন যাবৎ, ওই ক্যালসিয়ামের অভাব, ভিটামিনের অভাব, ওসব না। ও তো থাকতে পারে, ক্যালসিয়াম তো বহু কাজ করে, ব্লাড ক্লটিংয়ে কাজ করে, ক্যালসিয়াম ফসফেট মেটাবলিজমে কাজ করে, তারপরে আরও অনেক কাজ, বায়োকেমিক্যাল কাজ প্রচুর। তোমার একে একে 20-25টা কাজ হবে। তারপরে হচ্ছে তোমার ইয়ে করে, এনজাইম রেগুলেশন করে। এই যে আমরা ফ্যাট খাই, অ্যামাইলেজ, লাইপেজ, এগুলোতে এর কাজ করতে হেল্প করে। তারপরে হচ্ছে ব্লাড কোয়াগুলেশন তো বললাম, অনেক কাজ করে, বিভিন্ন হরমোনে কাজ করে, নার্ভের পালসেশন যাওয়ার জন্য কাজ করে, অনেক কাজ, মাসেল কন্ট্রাকশনে কাজ করে। তো এই কাজ তো যদি ক্যালসিয়ামের অভাবে হয়েই থাকে, তাহলে মাসেল কন্ট্রাকশন বলেন, ফ্যাট যেহেতু খাবারকে হজম না হওয়া বলেন, অ্যামাইলেজের যেহেতু কাজ হচ্ছে না, কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে না, তাহলে হজমের সমস্যা বলেন। তারপরে হচ্ছে রক্ত বন্ধ না হওয়ার কারণ, এই সমস্ত জিনিস হতে পারে ক্যালসিয়ামের অভাবে, কিন্তু সেগুলো তো হয় না, শুধু কোমর ব্যথা হচ্ছে। তাহলে ক্যালসিয়ামের অভাবে যদি শুধু কোমর ব্যথাই হয়ে থাকে, তাহলে বাকিগুলো কোথায় গেল? হচ্ছে না। তাহলে রিয়াল কজ নয়, রিয়াল কজ হচ্ছে কোমরের এই ভেসেলগুলো বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়া ভেসেলগুলো খোলার জন্য যদি আমি এখানে হেজামা প্রেশার দিতে পারি, নেগেটিভ প্রেশার দিয়ে যদি এইগুলোকে বার করতে পারি, এই সমস্ত জিনিসগুলো যদি বের করে নিতে পারি, তাহলে একবারে হোক, দুবারে হোক, তিনবারে হোক যদি বার করতে পারি, তাহলে এই জায়গাটা যখন নর্মাল হয়ে যাবে, আগের অবস্থায় চলে আসবে, তখন আবার এই হাড় আগের অবস্থায় ফিরে আসবে। হিজামার কাজ হচ্ছে এইখানে, এখানে হিজামা কাপ বসাবো, এখানে হিজামা কাপ বসাবো, এখান থেকে রক্ত বেরিয়ে আসবে, রক্ত বেরিয়ে আসবে এখানে, রক্তের সঙ্গে এই হলুদগুলো বেরিয়ে এলো, ধরো যে হলুদগুলো, এই হলুদগুলো সব বেরিয়ে এলো। বেরোবে না কেন? অবশ্যই বেরোবে। এটা তুমি চোখে দেখছো অনেক বড়, কিন্তু মাইক্রোভাস্কুলার, মানে একদম ন্যানো পার্টিকেল, তো সব চলে আসবে। এগুলো বেরিয়ে আসলো, তাহলে কী হবে? শিরাগুলো খুলে গেল, তুমি চোখেই দেখতে পাবে না, একটা সুগার মলিকুল তুমি চোখে দেখতে পাবা, ও তো খুবই ছোটো সাইজের বা ন্যানো পিকো সাইজের জিনিসগুলো। তো এগুলো তো বেরিয়ে আসলো, এগুলো সব জমা হয়ে গেল, জমা হয়ে গেলে একবারে, দুবারে, তিনবারে যা আছে সব বেরিয়ে গেল। তাহলে এখানে 80% ফাঁকা হয়ে গেল। তাহলে ব্যথা 80% কমবে। আবার ধরো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আবার করলাম, বাকিগুলো বেরিয়ে গেল, তাহলে পুরো কমপ্লিট হয়ে গেলে হাড়ে আস্তে 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 আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু ওই ব্যক্তির লিভার খারাপ আছে, ব্লাড গাঢ় আছে, হাইপার টেনশন আছে, সুগার আছে, বা সেই অন্য সমস্যা আছে, তাহলে ওই সিস্টেমের সমস্যা আবার এখানে গিয়ে জমা হবে, আবার ব্যথা হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, যে সিস্টেমটাকে ঠিক করতে হবে। লোকাল ব্যথা কমিয়ে দিলাম হিজামা করে, এরপরে সিস্টেমকে ঠিক করতে হবে, ডিটক্সিফিকেশন করতে হবে লিভারকে, যাতে সে পরবর্তীকালে এই কোমরের সমস্যা নিয়ে আর না আসে। তাহলে হিজামা 1 নম্বর চিকিৎসা, 2 হচ্ছে লিভার ডিটক্সিফিকেশন 2 নম্বর চিকিৎসা, আর 3 হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট আর কিছু সাপ্লিমেন্ট এই জন্যই যে যাতে প্যাথোজেন বা এই হেভি মেটাল যেন দেহের মধ্যে না প্রভাব ফেলতে না পারে। কী কী সাপ্লিমেন্ট? এক হচ্ছে আমি দিই ম্যাক্সিমাম জাইটাস, 2 হচ্ছে তোমার স্পাইরো। এই দুটো দিলে তার কোমর ব্যথা কিন্তু লং টার্ম ভালো থাকে। ঠিক আছে, এই কটা চিকিৎসা, এই ব্যবস্থা, এই দিয়ে তোমার হিজামা টোটাল চিকিৎসা হবে কোমর ব্যথার জন্য। এখানে একটা ঘটনা দিয়েছে, দেখো, এই যে ইঞ্জেকশন যেটা বলছিলাম না, দেখেন এই যে ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন দেওয়ার পরে কী হচ্ছে দেখেন, এই যে ক্ষয়টা বেড়ে গেছে অনেকটা। বেশ, এইটুকু। আর কিছু জিজ্ঞাসা আছে?